হামলা সহিংসতার জেরে গোপালগঞ্জে বাড়ল কারফিউর সময়সীমা। সকাল 11টা থেকে 3 ঘন্টা শিথিলের পর চলবে অনির্দিষ্টকাল। যৌথ বাহিনীর অভিযানে আটক 25। হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার না করলে আবারও গোপালগঞ্জে মার্চের ঘোষণা এনসিপির। আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে প্রতিহতের হুঁশিয়ারি। আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে যুব দলের বিক্ষোভ। ইস্যু তৈরি করে পরিকল্পিতভাবে বিএনপিকে কলঙ্কিত করতে অপচেষ্টার অভিযোগ নেতাদের। এবং 96টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করল ইসি। ভোটের পরিবেশ দেখতে 3 দিন মাঠে থাকতে পারবেন পর্যবেক্ষকরা। নতুন নীতিমালা চূড়ান্ত। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। নিষিদ্ধ ছাত্রলীগ ও পতিত আওয়ামী নেতা কর্মীদের হামলা ও সহিংসতার জেরে গোপালগঞ্জে বাড়ল কারফিউর সময়সীমা। বহাল থাকবে শুক্রবার বেলা 11টা পর্যন্ত। এরপর 3 ঘন্টা শিথিল থেকে আবারও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চলবে কারফিউ। এদিকে যৌথ অভিযানে গোপালগঞ্জে 25 জনকে করা হয়েছে আটক। জোরদার করা হয়েছে পুরো জেলার নিরাপত্তা। শাহজাহান খানের ছবিতে আল আমিন তুষারের রিপোর্ট। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে বুধবার দফায় দফায় হামলা চালায় পতিত আওয়ামী সমর্থক ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। ভাঙচুর চালানো হয় জেলা কারাগারেও। সংঘর্ষে প্রাণ যায় অন্তত 4 জনের, আহত হন অনেকে। এই সহিংসতার পর কারফিউ বাড়ল দ্বিতীয় দফায়। শুক্রবার বেলা 11টা পর্যন্ত কারফিউ বহাল থাকবে। এরপর শিথিল থাকবে 3 ঘন্টা। পরে দুপুর 2টা থেকে আবারও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলবে কারফিউ। যাতে আর পরিস্থিতির অবনতি না ঘটে এই জন্য আমরা যে কারফিউটা ছিল সেটা আমরা কন্টিনিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামীকালকে 11টা পর্যন্ত কারফিউ থাকবে। 11টা থেকে 2টা পর্যন্ত শিথিল থাকবে। তারপর আবার সেটা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সেটা চলমান থাকবে। আগামীকালকে হয়তো পরিস্থিতি আবার পর্যালোচনা করে যদি পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা যায় তখন হয়তো পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গোপালগঞ্জের হামলায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত 25 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি। বাইরে থেকে যারা গোপালগঞ্জে অবস্থান করছেন তাদের শনাক্তের কাজ চলছে বলেও জানান তিনি। যে পরিমাণ ফোর্সের প্রয়োজন ছিল সেটা আপনারা অবগত আছেন এবং কালকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আরও অধিক ফোর্স এখানে এনেছি। এখানে পুলিশ প্রশাসন ব্যর্থ হয়েছে এটা আমি বলবো না, তবে কারোর যদি কোনো গাফলতি থাকে সেটা আমরা তদন্ত করে দেখব। বৃহস্পতিবার দিনভর থমথমে অবস্থায় ছিল পুরো গোপালগঞ্জ জেলা। শহরে ছোট ছোট যানবাহন চললেও বন্ধ ছিল বেশিরভাগ দোকানপাট। আমরা সাধারণ জনগণ খাইটি খাই, দিন আনি দিন খাই, আমাদের তো আর কেউ দেবে না। এই যে আজকে গোপালগঞ্জ শহরটা পুরো অচল, আমরা এখন কি করে খাবো? কোন জীবনে যেখানে সংসার আছে তাই নিয়ে খুব বিপদের ভিতরে আছি। আমরা বেরোতে পারতেছি না, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান সবই বন্ধ। এটা আমাদের সবারই ক্ষতি। এদিকে জেলা কারাগারে হামলার ঘটনায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। কারাগার পরিদর্শন শেষে অতিরিক্ত কারা পরিদর্শক জানান নতুন করে হামলার শঙ্কা নেই। গতকালকে সিচুয়েশন অনুযায়ী আজকে আমরা সেভাবে প্রিপেয়ার্ড আছি। যদি কোনো কিছু আসে বা কোনো কিছু আমরা ওরকম টের পাই তাহলে অবশ্যই আমরা ক্যাপাবল। পুলিশেরও দিনকে টহল আছে এখানে। সুতরাং গতকালকে চেয়ে আজকের পরিস্থিতি অনেক বেটার এবং আশা করি আমরা এই জিনিসটাকে কাটিয়ে উঠতে পেরেছি এবং ভবিষ্যতে আমরা আরও সতর্ক থাকব। গতকালের পরিস্থিতির পর এখনও সেনাবাহিনীর এপিসি গোপালগঞ্জের সড়কে, সঙ্গে আছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর টহল। কিছুক্ষণ পরপর সেই টহল আমাদের চোখে পড়েছে। এর বাইরেও সাধারণ মানুষরা বেরিয়েছেন নিজেদের জরুরি কাজে। এর মধ্যেও যারা বেরিয়েছেন নিজেদের পেটের দায়ে তাদের মধ্যেও রয়েছে আতঙ্ক। আর দোকানপাট এখনও বন্ধ প্রায় সব জায়গায়। গোপালগঞ্জের পুরনো লঞ্চঘাট এলাকা থেকে আল আমিন তুষার, সময় সংবাদ। জুলাই পদযাত্রা হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার না করলে আবারও গোপালগঞ্জে মার্চ করার ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে গোপালগঞ্জ সহ সারা দেশকে মুজিববাদ মুক্ত করারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আওয়ামী লীগকে গণতন্ত্রের হত্যাকারী উল্লেখ করে তাদের ফিরিয়ে আনার ষড়যন্ত্র হলে প্রতিহত করার কথা জানিয়েছেন এনসিপির নেতারা। ফরিদপুর ও রাজবাড়ীতে এনসিপির জুলাই পদযাত্রায় এ কথা বলেছেন তারা।
গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে বাধা, হামলা, সংঘর্ষের পরদিন ফরিদপুরে জুলাই পদযাত্রায় অংশ নিলেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুর 1:30টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শহরের সার্কিট হাউসে পৌঁছায় জাতীয় নাগরিক পার্টির নেতাদের গাড়িবহর। এরপর পরই শুরু হয় পদযাত্রা। ডিসি অফিস, জেলা কারাগার, নীলতরী সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে তা শেষ হয়। বিকেল 3টার দিকে জনতা ব্যাংক মোড়ে পথসভার মঞ্চে বক্তব্য রাখেন এনসিপির সিনিয়র নেতারা। এ সময় গোপালগঞ্জে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানান। বলেন, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের ঠাঁই হবে না। আমরা জুলাই অভ্যুত্থানের সৈনিকেরা যতদিন জীবিত থাকবো, বাংলাদেশে আওয়ামী লীগের কোনো স্থান হবে না, হবে না, হবে না। আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা জঙ্গিবাদের দীক্ষা নিয়ে এনসিপি এবং অভ্যুত্থানের নেতাদের উপরে মরণঘাতী আক্রমণ করার চেষ্টা করেছে। গোপালগঞ্জের মাটিতে মুজিববাদ, মুর্দাবাদের স্লোগানকে তারা দমিয়ে রাখতে পারে না। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এনসিপি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে বলে গোপালগঞ্জ থেকে ফিরে এসেছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করা না হলে গোপালগঞ্জে গিয়ে মুজিববাদ মুক্ত করার হুঁশিয়ারি দেন তিনি। গোপালগঞ্জের সাধারণ মানুষের পাশে আমরা আছি। আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে, গোপালগঞ্জের কোনো একজন সাধারণ মানুষকে যাতে হেনস্থা না করা হয়, কিন্তু ফ্যাসিস্ট সন্ত্রাসী প্রত্যেককে ধরে ধরে গ্রেফতার করতে হবে। আর না হলে আমরা অবিলম্বে গোপালগঞ্জে মার্চ করব। বিচার আদায় না করে আমরা রাজপথ থেকে উঠে যাব না। ফরিদপুরের পথসভা শেষে কড়া নিরাপত্তায় এনসিপির গাড়িবহর আসে রাজবাড়ীতে। বরকুল মোড় থেকে আবারও শুরু হয় পদযাত্রা। 3 নম্বর রেলগেট এলাকায় গিয়ে শেষ হয় পদযাত্রা। পরে সেখানে বক্তব্য রাখেন নেতারা। রাজবাড়ী সহ সারা দেশে শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থার করুণ পরিস্থিতির সমালোচনা করেন তারা। পরে বক্তব্য রাখেন নাহিদ ইসলাম সহ দলটির 2 মুখ্য সংগঠক। আওয়ামী লীগকে পুরোপুরি নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। মানিকগঞ্জে পথসভার মাধ্যমে শেষ হচ্ছে দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রার 17তম দিনের কর্মসূচি। মাসুদুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। গোপালগঞ্জ ঘিরে গোয়েন্দা তথ্য থাকলেও ঘটনা এত বড় হতে পারে এমন তথ্য ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, এই ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। অন্যদিকে এনসিপির সমাবেশ ঘিরে সহিংসতা আর মৃত্যুর ঘটনা তদন্তে তদন্ত কমিটি গঠন করেছে সরকার। বুধবারের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকায় সন্তোষ জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ঘিরে বুধবার দফায় দফায় হামলা চালায় পতিত আওয়ামী সমর্থকরা। সংঘর্ষে প্রাণ যায় 4 জনের, আহত হন অনেকেই। এই সহিংসতা ও মৃত্যুর ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, কমিটিকে 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 14 দিন তাদেরকে দেওয়া হয়েছে ইনভেস্টিগেট করে তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের অফিসে সাবমিট করবেন। ঘটনাটা কেন হলো, কিভাবে মৃত্যুগুলো হলো, সবগুলোই দেখবেন। এদিকে গোপালগঞ্জে এত বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে গোয়েন্দাদের কাছে এমন তথ্য ছিল না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ে সাংবাদিকদের জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় দোষীদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। গোপালগঞ্জের এখন যে পরিস্থিতি মোটামুটি নর্মাল। গোয়েন্দাদের তো তথ্য ছিল, বাট এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল না। ওখানে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য সব ধরনের প্রিকশন নেওয়া হবে। যারা অন্যায় করছে তারা গ্রেপ্তার হবে, কারে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে গোপালগঞ্জ ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নোত্তর দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সারা দেশ থেকে সন্ত্রাসীরা গোপালগঞ্জে জড়ো হয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি। এটা তো দুঃখজনক। আমরা লক্ষ্য করেছি যে সারা দেশ থেকে বিভিন্ন সন্ত্রাসীরা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে এবং গতকালকে একটা ন্যাক্কারজনক ঘটনা সেখানে ঘটেছে। শান্তিপূর্ণভাবেই রাজনৈতিক কার্যক্রমও চলবে, এটাই আমরা প্রত্যাশা করি। বুধবার গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধের বিষয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি সেখানে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পরিস্থিতির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ডেমোক্রেসির জন্য সংগঠিত হলেও সারা দেশে এখন চলছে মবক্রেসি।
বিভিন্ন ইস্যু তৈরি করে বিএনপিকে কলঙ্কিত করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন সালাউদ্দিন আহমদ। মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত নয়াপল্টন থেকে শাহবাগ আগামীর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ের প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ মিছিলে যোগ দেন যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নির্লিপ্ততার অভিযোগে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিকেল 4:45টায় শুরু হয় বিক্ষোভ। নাইটেঙ্গেল মোড়, পল্টন প্রেস ক্লাব হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় মিছিলটি। এর আগে বিকেল 3টায় নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এতে বিক্ষোভ মিছিল পরিণত হয় জনসমাবেশে। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, মিটফোর্ডের ঘটনায় অপপ্রচার চালিয়ে যুবদলের ওপর দায় চাপানো হয়েছে। অন্যায়ভাবে কোনো ঘটনা ঘটলে আমাদের উপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়। মিটফোর্ডের ঘটনাটি সেই রকম। কিছু ধর্ম ব্যবসায়ী আছে চাঁদাবাজির কথা বলে, প্রতিনিয়ত ওরা চাঁদা দিয়ে চলে। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান ডেমোক্রেসির জন্য সংগঠিত হলেও সারা দেশে এখন মবক্রেসি চলছে। অভিযোগ করেন, সরকারের নির্লিপ্ততা আর ব্যর্থতায় এই অবস্থা তৈরি হয়েছে। জুলাই ছাত্র গণঅভ্যুত্থান সংগঠিত করেছিলাম ডেমোক্রেসির জন্য। আমরা এখন দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে মবক্রেসির রাজত্ব হচ্ছে। এই দুই কেনার জবাব হচ্ছে সরকারের নির্লিপ্ততা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা। বিভিন্ন ইস্যু তৈরি করে বিএনপিকে কলঙ্কিত করা হচ্ছে বলে অভিযোগ করেন সালাহুদ্দিন আহমদ। বলেন, এনসিপির আবেগতাড়িত কর্মসূচির কারণেই ফ্যাসিবাদী শক্তি গণঅভ্যুত্থানের শক্তির উপর হামলার সাহস পেয়েছে। আমরা প্রত্যাশা করি নাই ফ্যাসিবাদী পতিত শক্তি গোপালগঞ্জে হোক আর যেখানে হোক গণঅভ্যুত্থানের শক্তির উপরে হামলা করার সাহস পাবে। বিভিন্নভাবে পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে সেই ইস্যুর মধ্য দিয়ে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কলঙ্কিত করার একটি অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। একই দাবিতে চট্টগ্রাম, রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ফ্যাসিস্ট বিদায় হলেও ষড়যন্ত্র থেমে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ছাত্রদল আয়োজিত এক স্মরণ সভায় তিনি একথা বলেন। ষড়যন্ত্র তো থেমে নাই, যে কথা কিছু ইনারা বলেছেন যে ফ্যাসিবাদ তো এখনো শেষ হয়ে যায়। আজকে লক্ষ্য করে দেখুন যে পরিকল্পিতভাবে এই গণতন্ত্র যেন উত্তরণ না ঘটে তার জন্য কাজ শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে কাজ করা হচ্ছে, নেতাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি। আমাদের যে শত্রু চতুর্দিকে, আমাদের শত্রু মানে কি গণতন্ত্রের শত্রু, বিএনপির শত্রু না, মনে রাখবেন। গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর হামলা এবং দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী। বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিলেতে অংশ নেন জামায়াতের মহানগরের নেতাকর্মীরা। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গোপালগঞ্জে হামলা স্বৈরাচারের উত্থানের অশনি সংকেত। এ সময় স্থানীয় প্রশাসনের নির্লিপ্ততার তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন জামায়াত সেক্রেটারি। বাংলাদেশ জামায়াত ইসলামী লীগ এবং তার দোসরদের দ্বারা কর্তৃক ঢাকা মহানগরী দক্ষিণ এবং পশ্চিম উপস্থিত প্রশাসনের দুর্বলতা থাকলে উনি ছাড়বেন না। 1 নম্বর দুর্বলতা আপনার ভিতরে। এই স্বরাষ্ট্র মন্ত্রীকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গোপালগঞ্জ কি বাংলাদেশের অংশ না দিল্লির তাবেদার? সরকারের গোয়েন্দা সংস্থা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনকে আগে জানাবার পর তারা কি ব্যবস্থা নিয়েছেন এই প্রশ্ন জাতির সামনে উঠেছে। গতকাল গোপালগঞ্জের হামলা একটি অশনি সংকেত। আওয়ামী লীগ আমলে নিবন্ধন পাওয়া 96টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার
নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন। এদিকে ভোটে পর্যবেক্ষক হতে হলে এইচএসসি পাস এবং বয়স 21 হতে হবে এমন বিধান রেখে পর্যবেক্ষণ নীতিমালা 2025 জারি করেছে কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা এই তথ্য নিশ্চিত করেছে। পর্যবেক্ষণ সংস্থার মধ্যে জানিপপ, সার্ক, মানবাধিকার ফাউন্ডেশনের মতো বিতর্কিত সংস্থাদের বাদ দেওয়া হয়েছে। দলীয় বিবেচনায় অনেক সংস্থা নির্বাচন পর্যবেক্ষণের যোগ্য না হলেও কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন এসব সংস্থাকে নিবন্ধন দেয়। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ অন্যান্য বিতর্কিত স্থানীয় নির্বাচনকে এসব পর্যবেক্ষক সংস্থা ভালো বলে সার্টিফিকেট দিয়েছিল। এদিকে পর্যবেক্ষক সংস্থার নীতিমালা সংশোধন করেছে ইসি। দ্রুতই নতুন পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন দেয়া হবে। নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণের জন্য 3 দিন পর্যবেক্ষকরা ভোটের মাঠে অবস্থান করতে পারবেন। পর্যবেক্ষকরা হবেন এইচএসসি পাস। জনপদের সময়ে আরও থাকছে। বৈশ্বিক মন্দা ও স্থবিরতা কাটিয়ে জাহাজ শিল্পে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। এবার আরব আমিরাতের প্রতিষ্ঠানে 2টি টাগবোট রপ্তানি করল ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। মব কালচার সহ অপরাধে জড়িতরা বিএনপির সদস্য হতে পারবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে সফরে ধামরাইয়ে একথা বলেছেন তিনি। মব কালচারের মধ্যে থাকে যারা ডাকাতি, রাহাজানি, চুরি, চাঁদাবাজির সাথে যাদের সম্পর্ক, তারা কেউ বিএনপির সদস্য হতে পারবে না। এই বিষয়টি আপনারা অত্যন্ত স্বচ্ছভাবে দেখবেন, কারণ সমাজে যারা শান্তিপ্রিয়, ভদ্র মানুষ, সজ্জন মানুষ, তারাই হবে বিএনপির সদস্য। রাজি না হওয়ায় কিশোরীকে ছুরিকাঘাতের পর দাদি ও ভাবিকে গলা কেটে হত্যা করেছে এক যুবক। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি কিশোরী। অভিযুক্ত সৈকতকে গ্রেফতারের পর দায় স্বীকার করেছে। তাকে নিয়ে অভিযান চালিয়ে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। বগুড়ায় জোড়াখুনের ঘটনায় আসামি নিয়ে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযানে নামে পুলিশ। এ সময় আসামিকে বহন করা পুলিশের গাড়ি স্থানীয়রা ঘিরে ফেললে সৃষ্টি হয় উত্তেজনা। বৃহস্পতিবার দুপুরে কড়া নিরাপত্তায় আসামি সৈকতকে নিয়ে শহরের ইসলামপুর হরিগাড়ি এলাকায় একটি জলাশয়ে অভিযান শুরু করা হয়। সৈকতের দেখানো জলাশয় থেকে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত বার্মিজ চাকু। এ সময় স্থানীয়রা সৈকতকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি বেগতিক হলে আসামিকে নিয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাকে বিয়ের প্রস্তাব দেওয়া হচ্ছিল, বাট বন্যা রাজি হচ্ছিল না। এই নির্মম হত্যাকারীর আমরা এই খুনি সৈকতের ফাঁসি চাই। পুলিশ বলছে প্রেম ও বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে হত্যা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে অভিযুক্ত। বগুড়া শহরে অভিযান পরিচালনা করে খান্দার এলাকা থেকে ওই বখাইটি কিশোর সৈকতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হরিগাড়ি গ্রাম হইতে একটি পরিত্যক্ত ডোবা হইতে ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করে। বুধবার রাত 8:30টার দিকে স্কুল শিক্ষার্থী বন্যার বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দেয় সৈকত। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্ত যুবক বন্যাকে ছুরিকাঘাত করে। চিৎকার শুনে দাদি লাইলি বেওয়া ও হাবিবা ইয়াসমিনকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় অভিযুক্ত। পরে স্বজনরা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক লাইলি বেওয়া ও হাবিবাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কিশোরী বন্যা হাসপাতালে চিকিৎসাধীন। আব্দুল আউয়াল, সময়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 1,500 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দুপুরে উপজেলার হাটাবো এলাকায় 3টি স্থানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে অভিযান চালায় তিতাস। 3 কিলোমিটার এলাকায় বিচ্ছিন্ন করা হয় অবৈধভাবে নেওয়া গ্যাস সংযোগ। জব্দ করা হয় পাইপ, রাইজার ও বার্নার। পরে অবৈধ সংযোগস্থলগুলো সিলগালা এবং অপসারণ করা হয় পাইপলাইন। অবৈধ সংযোগ বিচ্ছিন্নে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় তিতাস। সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের প্রাণ গেল। এই ঘটনায় আটক করা হয়েছে বড় ভাইকে। স্থানীয়রা জানিয়েছেন বিশ্বম্ভরপুর উপজেলার পূর্ব চরগাঁও গ্রামে দীর্ঘদিন ধরে 2 ভাইয়ের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে বুধবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। রাতে এশার নামাজ শেষে ছোট ভাই মুজিবুর রহমান বাড়ি ফিরছিল। এ সময় বড় ভাই ফয়জুর রহমান পেছন থেকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হন মুজিবুর। পরে স্থানীয় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ভোরে চিকিৎসাধীন অবস্থায় মুজিবুর রহমান মারা যায়। মুজিবুর রহমান সাথে আছে সেকেন্ড অফিসার
পিছন দিয়ে একটি মঙ্গল দিয়ে আঘাত করছে। পিরোজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত এক যুবকের মৃত্যু হয়েছে। দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ছাত্রদল কর্মী মুবিনের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে মঠবাড়িয়া পৌর শহরে একটি মুঠোফোনের মালিকানা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধা এবং বিএনপি নেতা রুহুল আমিন দুলালের সমর্থক 2 ওয়ার্ডের কয়েকজন ছাত্রদল কর্মী। সে সময় শামীম ও মুবিনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দুলালের সমর্থক রনি, ফাহাদ, তানজিল সহ কয়েকজন। জড়িতদের গ্রেফতার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। দেখছেন জনপদের সময়। বৈশ্বিক মন্দা ও স্থবিরতা কাটিয়ে জাহাজ শিল্পে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। এবার আরব আমিরাতের প্রতিষ্ঠান দুটি টাগবোট রপ্তানি করল ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। বৃহস্পতিবার খালিদ ও ঘায়া নামে টাগবোট দুটি হস্তান্তর করা হয় আরব আমিরাতের ক্রেতা প্রতিষ্ঠান মারওয়ান শিপিংকে। কর্ণফুলীর মোহনায় নোঙর করা খালেদ ও ঘায়া নামে দুটি টাগবোট দেশের প্রধান জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন দীর্ঘ বিরতি দিয়ে আবারও শুরু করেছে জাহাজ রফতানি। এরই অংশ হিসেবে নির্মিত 64 টন ক্ষমতা সম্পন্ন খালেদ এবং 80 টনের ঘায়া টাগবোট দুটি কিনল আরব আমিরাতের মারওয়ান শিপিং। বৃহস্পতিবার নগরীর পতেঙ্গায় বোট ক্লাবের টাগবোট দুটি ক্রেতা প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে দেশের 2 দশকের এই রফতানিমুখী শিল্প আবারও ঘুরে দাঁড়াচ্ছে উল্লেখ করে সরকারকে সহযোগিতার আহ্বান এই খাতের শিল্প মালিকদের। ল্যান্ডিং ক্রাফটগুলো অ্যানাদার 2-3 মাসের মধ্যে আমরা ডেলিভারি করব, আর ট্যাঙ্কার দুটো হয়তো এই বছরের শেষে। বিশ্বের $400 বিলিয়ন জাহাজ নির্মাণের এই বাজারে প্রতিযোগিতায় দেশীয় উদ্যোক্তাদের এগিয়ে আসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস সরকারের। দেশীয় ইনভেস্টর আগে আসবেন, দেশি ইনভেস্টররা আগে আসলে পরিবেশ থাকলে বিদেশি ইনভেস্টমেন্ট আসবে। সো উই হ্যাভ টু হ্যাভ ইনভেস্টমেন্ট, প্রথম কথা এটা। আর সরকারের তরফ থেকে পরিবেশ তৈরি করে দিতে হবে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে আরব আমিরাতে রায়ান নামে একটি ল্যান্ডিং ক্রাফট জাহাজ রফতানি করে ওয়েস্টার্ন মেরিন। ফেদুসিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। হামলা সহিংসতার জেরে গোপালগঞ্জে বাড়ল কারফিউর সময়সীমা। সকাল 11টা থেকে 3 ঘন্টা শিথিলের পর চলবে অনির্দিষ্টকাল। যৌথ বাহিনীর অভিযানে আটক 25। হামলা জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার না করলে আবারও গোপালগঞ্জে মার্চের ঘোষণা এনসিপির। আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে প্রতিহতের হুঁশিয়ারি। আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে যুবদলের বিক্ষোভ। ইস্যু তৈরি করে পরিকল্পিতভাবে বিএনপিকে কলঙ্কিত করার অপচেষ্টার অভিযোগ নেতাদের। এই ছিল জনপদের সময়। সঙ্গেই থাকুন সময়।